বিয়ের মঞ্চে ১২০ জন অতিথির সামনে আমাকে অপমান করে চলে গেল আমার বর। এই গল্পের বাকি অংশটুকু এখন তুলে ধরা হলো। তার চোখ এখন সোজা রায়হানের দিকে, গলায় কঠোরতা নেমে এলো। তিনি বললেন, যে মানুষ নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচিয়েছেন, কে আজ শুধু একজন পরিশ্রমী মানুষ হওয়ার কারণে সবার সামনে ক্ষমা চাইতে হচ্ছেন? পুরো হলরুম নীরব। রায়হানের মুখের হাসি অনেক আগেই মিলিয়ে গেছে। এরপর ব্রিগেডিয়ার শাহনাজ আমার দিকে তাকালেন। তার চোখে ছিল গভীর সম্মান। তিনি শান্ত কণ্ঠে বললেন, মাইশা, আমি তোমার কষ্টের সুযোগ নিতে আসিনি, আর এই মুহূর্তে তোমার কাছ থেকে কোনো সিদ্ধান্তও আমি চাই না। তবে আজ সবার সামনে আমি এমন একটা কথা বলতে চাই যেটা এত বছর ধরে আমার বুকের ভিতর জমে আছে। তিনি গভীর একটা শ্বাস নিলেন, তারপর কথাগুলো এমন ভাবে বলা শুরু করলেন যাতে হলের সবগুলো মানুষে তার কথাগুলো স্পষ্ট ভাবে শুনতে পায়। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে মোবাইলে একের পর এক নিউজ নোটিফিকেশন আসতে লাগলো। দেশের প্রায় বড় বড় সংবাদ মাধ্যমের শিরোনাম একটাই, রায়হান চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অপরাধে দুদক ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। সংবাদটি খুলতেই আমার হাত কেঁপে উঠল। সকলের তদন্তের নথিতে স্পষ্ট ভাবে লেখা আছে, রায়হান শুধু তার বাবার একজন ব্যবসায়ী সদস্য ছিল না, সে ছিল 3টি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মূল প্রতিনিধি। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার পার্ক, স্কুল এবং পৌরসভা পার্কের বাগান সংস্কারের নামে কোটি কোটি টাকা উত্তোলন করা হতো। কিন্তু বাস্তবে সেই কাজের অনেকটাই কখনো করা হয়নি। যে কয়েকটি মালি তাদের বাগানে কাজ করত, তাদের মজুরি প্রায় মাসের পর মাস আটকে রাখা হতো। আমার বাবা জামাল হোসেনের ছিল সেই শ্রমিকদেরও একজন। বাবাকে কখনো সময় মতো টাকা দেওয়া হতো না। কাজের যন্ত্রপাতি খরচের অজুহাতে তার পাওনা টাকাটাও কেটে নেওয়া হতো। এমনকি এমন কাগজে সই করানো হতো যেন তার পুরো পাওনা টাকাটা তিনি বুঝে পেয়েছেন, অথচ বাস্তবে তিনি পেতেন তার অর্ধেকেরও না। বাকি টাকা চলে যেত রায়হানদের পরিবারের বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার বুকটা ভারী হয়ে গেল। আরো সর্বনাশ দেখে আমার আনন্দ লাগছিল না, কিন্তু ভাগ্যের এই নির্মম পরিহাসটা আমাকে ভাবিয়ে তুলছিল। যে মানুষটি সবার সামনে আমার বাবা মালি বলে অপমান করছিল, অথচ সেই মানুষটি মালিদের টাকা যুগের পর যুগ আত্মসাৎ করে নিজের সম্মান ও প্রাচুর্য গড়ে তুলেছে। সেদিন বিকেলে শাহনারুল ব্রিগেডিয়ার জেনারেল আমাদের বাড়িতে এলেন। তার গায়ে সেনাবাহিনীর পোশাক পরা ছিল না, সাধারণ পাঞ্জাবি পরে তিনি এসেছেন। তে ছিল 1 প্যাকেট গরম রুটি আর মিষ্টি। বা হাসি মুখে তাকে বসিয়ে 1 কাপ গরম চা দিলেন। আমি আর অপেক্ষা করতে পারলাম না, সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, স্যার, এইসবের পিছনে কি আপনারও হাত ছিল? শাহনাজ মাথা নড়িয়ে বলল, না মাইশা, এ তদন্ত আজ থেকে 2 বছর আগে শুরু হয়েছে। আমাদের ইউনিট শুধু নথি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তার দায়িত্বে ছিল। আমি জানতাম আজ অভিযান হবে, কিন্তু আইনগত কারণে কাউকে কিছু বলতে পারিনি। তাহলে আপনি যে সেদিন বলেছিলেন রায়হানের জীবন আগামীকালকেই বদলে যাবে, শান্ত গলায় জবাব দিলেন, ওটা কোনো হুমকি ছিল না, ওটা ছিল শর্ত। তিনি জানালেন, বিভিন্ন দিন ধরে তদন্তকারীরা জাল নথি, ভুয়া কোম্পানি আর জাল নথির তথ্য সংগ্রহ করছিলেন। আমার বিয়ে ভেঙে যাওয়ার সাথে সে তদন্তের কোনো সম্পর্কই ছিল না। রায়হান তার পরিবারের পতনের কারণেই ছিল তাদের নিজেদের অপরাধ। ও তখন টেলিভিশনের দিকে চুপচাপ তাকিয়েছিলেন। টেলিভিশনে রায়হানের অফিসের অভিযান দেখানো হচ্ছিল। অনেকক্ষণ পর বাবা বললেন, আমি শুধু ন্যায় বিচার চাই, কিন্তু কারো সর্বনাশ দেখে আমি আনন্দ পাই না। আবার কথাটি শুনে আমি বুঝলাম কেন শাহনাজ আদ্রতাকে এত সম্মান করেন। প্রমাণের প্রতিশোধ নয়, বাবা চেয়েছিলেন আর কোনো পরিশ্রমী মানুষ যেন অন্যায় শিকার না হয়। 2 দিন পর বিকেলে আমাদের বাড়ির সামনে একটা প্রাইভেট কার এসে থামলো। গাড়ি থেকে নামলো রায়হান। তার চোখ লাল, চেহারা শুকিয়ে গিয়েছে। আমাকে দেখে সে কান্নায় ভেঙে পড়লো। মাইশা, আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি। আমি কোনো উত্তর দিলাম না। সে কাঁদতে কাঁদতে বলল, একদিনের মধ্যে সব শেষ হয়ে গেছে। অফিস নেই, ব্যাংক হিসাব জব্দ, সব চুক্তি বাতিল হয়ে গেছে। এরপর আমার দিকে তাকিয়ে বলল, আমাকে বাঁচাও। আমি শান্ত গলায় বললাম, তুমি আমার বাবাকে সম্মান করতে শিখোনি। সবাই তোমাকে ছেড়ে গেছে বলে তুমি আমার কাছে এসেছো, তাই না? তখনই বাবা বাইরে বেরিয়ে এলেন। রায়হান কোনো দ্বিধা না করে বাবার সামনে হাঁটু গেড়ে বসলেন। কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমাকে মাফ করে দিন। বাবা কিছুক্ষণ চুপচাপ থেকে তার দিকে তাকিয়ে বলল, উঠে দাঁড়াও বাবা। ভয় পেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসা সহজ, কিন্তু নিজের দোষ স্বীকার করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কঠিন। রায়হান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর বাবা নিজের শক্ত হাত দুটো দেখিয়ে বললেন, আমি প্রতিদিন হাজার হাজার মানুষের বাগান পরিষ্কার করি, মাটি কাটি, গাছ লাগাই। এই কাজগুলো কোনোদিন আমাকে ছোট মানুষ বানায়নি। মানে ছোট হয় তার চরিত্রে। রায়হান মাথা নিচু করে কাঁদতে লাগলো। এরপর থেকে শাহনাজ আমাদের পরিবারের একজন হয়ে গেল। এরপর তিনি একটা পুরনো ফ্রেম হাতে নিয়ে এলো। ফ্রেমের ভিতরে ছিল 12 বছরের আগের সেই হাসপাতালের বিল। তিনি চোখ ভিজিয়ে বলেছিলেন, এতদিন ভাবতাম এই কাগজটা আমার শোধ না হওয়ার ঋণ, কিন্তু আজকে বুঝলাম এটা একটা মহান মানুষের পরিচয়। বা কিছু বলতে পারলেন না, শুধু শাহনাজকে নিজের ছেলের মতো জড়িয়ে ধরলেন। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হতে লাগলো। কোনো বড় বড় প্রতিশ্রুতি ছিল না, ছিল না কোনো দামি দামি উপহার, ছিল শুধু সম্মান, দীর্ঘ বিশ্বাস আর ভালোবাসা। আজও যখন মনে পড়ে বিয়ের মঞ্চে বাবার মাথা নিচু করে ক্ষমা চাওয়ার দৃশ্যটা, ওই দৃশ্যটাই আমাকে কাঁদায়। কিন্তু পরের দৃশ্যটা চোখের সামনে ভাসতে আমি শক্তি পাই, যখন ব্রিগেডিয়ার জেনারেল একজন
আমার বাবাকে স্যালুট করেছিলেন। সেদিন আমি বুঝেছিলাম ভালো কাজের ফল সবসময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কখনো কখনো তা মাটির নিচে চাপা পড়ে থাকা বীজের মতো বছরের পর বছর অপেক্ষা করে, তারপর একদিন ঠিক জায়গায় সময় মতো ফুল হয়ে ফুটে ওঠে। আমার বাবা কখনো গরিব ছিলেন না, সবল গরিব তো ছিল তারা যারা মানুষের সম্মানকে শুধু টাকা দিয়ে মাপতে শিখেছিল। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।